হ্যাঁ, সবাই আবার নতুন করে জয়েন দিতেছে। হ্যাঁ, এক এক করে। জি ভাইয়া। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, জি ভাই। জি ভাই, এখন কি এখন শোনা মোটামুটি যাচ্ছে। ক্লিয়ার আছে? হ্যাঁ জি ভাই, একদম সম্পূর্ণ ক্লিয়ার ভাই এখন। ফুল ক্লিয়ার। মানে এখন কি আমার শব্দটা মোটামুটি ক্লিয়ার আছে? কেউ একটু বলবেন আমাকে? হ্যাঁ, জি ভাই, সম্পূর্ণ ক্লিয়ার ক্লিয়ার আছে, শোনা এখন যাচ্ছে। সম্পূর্ণ ক্লিয়ার আছে। ক্লিয়ার। এইভাবে হইলে ভাই হ্যাঁ, কোনো এখন সমস্যা একদম নেই। ক্লিয়ার। এখন একদম ক্লিয়ার ভাইয়া। আফজাল রবিন ভাই, আপনি কি একটু বলবেন যে আমার এখন যে শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন, এটা কি মোটামুটি ক্লিয়ার আছে কিনা? জি ভাইয়া, এটা পুরোপুরি শিওর আছে, মোটামুটি সবার জি উদ্দেশ্যে ভাই, এখন যে সাউন্ডটা আছে একদম পুরোপুরি পারফেক্ট, মানে শোনা যাচ্ছে আর কি প্রপার। আফজাল রবিন ভাইয়া ভাই, ক্লিয়ার আছে এখন। জি ভাইয়া হ্যালো ক্লিয়ার স্যার, আছে। শুনতে পাচ্ছেন? শামীম, আপনি কি আমার কথা এখন জি শুনতে জি পাচ্ছেন? জি জি স্যার, এখন ঠিক আছে। আমি বলছিলাম যে ওই হয়তো ক্লাসটা শামীম, আবার রিওপেন করলে ঠিক হবে। এখন স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। ভাইয়া কি আমাদের কথা শুনতে পারতেছেন নাকি? হ্যালো, আহ, ভাইয়া আমাদের কথা শুনতে পারতেছে না। ওনার কথা হ্যালো, শুনতেছি, কিন্তু উনি আমাদের কথা শুনতেছে না। হ্যালো। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার আছে? জি জি ভাইয়া জি জি ক্লিয়ার আছে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আফজাল রবিন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনি শুরু করেন। একদম ক্লিয়ার। ভাইয়া শুনতে পাচ্ছি। আফজাল রবিন ভাই, আপনি কি আমাকে এখন শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শুনতে পাচ্ছি, আপনি ওকে, শুরু করতে ধন্যবাদ পারেন। ধন্যবাদ সবাইকে। তাহলে আমি ক্লাসে চলে যাই। জি ভাই। এটা রে, হ্যাঁ এটা
হ্যালো হ্যালো ওকে, স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ সবাইকে আমাকে এতটুকু হেল্প করার জন্য। আহ, অনেক কষ্ট করে আমি আপনাদের সাউন্ডটা ক্লিয়ার করলাম। আচ্ছা, ওকে, আমি যেখানে ছিলাম থ্যাংক ইউ সেখানে স্যার। যাই। দেখেন, ডিজাইন দ্যাট ক্রিয়েটস হারমোনি লিখে আমি সার্চ দিয়েছি। একটু খেয়াল করেন, আপনি এই জিনিসটা খেয়াল করেন। এই ছবিটাতে দেখেন উন্মুক্ত আকাশ, তার স্ক্রিনশটটা ফোরগ্রাউন্ডে আকাশ। আপনি যদি খেয়াল করে দেখবেন যে এখানে প্রচুর কালার এবং সমস্ত স্ক্রিন কালার শেয়ার মিলে করা হয় নাই। স্ক্রিনশটটা হারমোনি, হয়নি। একটা ছন্দ ক্রিয়েট করেছে। হ্যাঁ, এইটাকে বলে হারমোনি। ভাইয়া স্ক্রিন শেয়ার করা হয় নাই। ভাইয়া স্ক্রিন আসে না আপনার, এই ডিজাইনটা খেয়াল দেখতে বলি। স্ক্রিন আসে না ভাই। দেখেন এখানে অনেক কিছু ইউজ করছে। স্যার আমাদের কি শুনতে পাচ্ছে না? এলিমেন্টস অফ মেবি ডিজাইন গুলোই সে ইউজ করছে, কিন্তু এমন ভাবে ভাইয়া শুনতে সাজাইছে পাচ্ছেন? যে আপনার আসেনি। চোখে কোনো দৃষ্টিকটু লাগছে না। ফাঁকা স্পেস আছে, দেখেন সে ফাঁকা স্পেস ইউজ করছে, সে প্রত্যেকটা শেপ ইউজ করছে, সে টেক্সট ইউজ করছে, সে এখানে কালার ইউজ করছে, কিন্তু আপনার কিন্তু একবারও মনে হচ্ছে না যে যেন ডিজাইনটা খুব স্যারের কন্টাক্ট নাম্বার কি কারো কাছে আছে? নয়েজি। থাকলে উনি স্যারের এই যে সাথে যোগাযোগ ব্যাপারটা, করলে ভালো এটাকে হতো। বলে হারমোনি। ভাইয়া আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি শুনতে পাচ্ছেন না? দেখেন এটা হচ্ছে ক্রিয়েটিং কালার হারমোনি, যে আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না ভাইয়া? কিন্তু আপনার কোনোভাবে ভাইয়া শুনতে পাচ্ছেন না? কেউ একজন মেবি আমাদের কথা শুনতে পাচ্ছে না। রং চটা বা সবাই ইউজ অফ কালার মনে হবে না। আপনারা তো যখন ডিজিটাল পেইন্টিং করেন তখন দেখবেন যে কালার প্রচুর কালার ইউজ করতে হয়। তো ডিজিটাল সবাই লিভ নেওয়া উচিত। এই কালার থিওরি না মেনে কালার ইউজ করেন তাহলে কিন্তু পেইন্টিংটা আসলে খুব একটা সুখকর হয়। আচ্ছা আচ্ছা, লিভ নেন, লিভ নিয়ে পরে আবার জয়েন করেন। সবাই একসাথে লিভ নেওয়া উচিত। আচ্ছা, লিভ নেন। 4টা কালার ইউজ করছে। বাদ দেওয়া উচিত প্রতিটা বক্সের ভিতরে যথেষ্ট এভাবে ক্লাস এবং দেয়ার ইজ নো ফন্ট, ঠিক আছে। নো টেক্সট, নো টাইপোগ্রাফি, নো প্যাটার্ন, কোনো কিছুই নাই। কিন্তু দেখেন স্যার কথা শোনা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হয়নি। আমাদের কথা কি আপনি শুনতে পাচ্ছেন? এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আচ্ছা, আর আমাদের কি শুনতে পাচ্ছে না? আরো কিছু ব্যাপার আছে, সকলে লিভ নেওয়া উচিত। আমি আপনাদেরকে প্যাটার্নের কথা বলতে পারি যে প্যাটার্নটা ঠিক আছে, সবাই তাহলে লিভ নেই। স্যার বুঝবে যে আমরা আসলে কিছু শুনতে পাই। প্যাটার্নটা কি আসলে, ঠিক আছে? সবাই লিভ নাও, তাহলে স্যার বুঝবে প্যাটার্নটা আসলে কেমন যে আমরা কিছু শুনতে পাচ্ছি না। লিভের পরিবর্তে আরো অ্যাড হচ্ছে। যারা লিভ নিচ্ছে তারা আবার জয়েন করতে। প্যাটার্নের সবথেকে ভালো এক্সাম্পল। ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাই, না স্যার দেখা যাচ্ছে না। হ্যালো স্ক্রিন শেয়ার হয় না, একটু দেখবেন কি? এখন স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে, এখন সবাই একটু আল্লাহ বাস্তে মিউট। এই স্ক্রিনটা শেয়ার হয় না, একটু। এখন হয়েছে স্ক্রিন। একটা ওড টাইপ কথাবার্তা বলি ভাই, কারো যদি খারাপ লাগে মাফ করে দিন। এই যে মানে হুটহাট করে যে বেশ আপনারা কত মাঝে মধ্যে কমেন্ট কথা বললে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন। জি জি স্যার, এখন স্ক্রিনশটটা হয়েছে, এখন কথা বোঝা যাচ্ছে, সব ঠিক আছে। হ্যালো ভাই, এতক্ষণ হয়তো বা আপনি আমাদের কথা শুনতে পাচ্ছিলেন না, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া এখন আমাদের কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া আমাদের কথা শুনতে পাচ্ছে না। হ্যালো আবার সমস্যা হয়ে গেছে। হ্যালো, আমার মনে হয় ভাইয়া যে হেডফোনটা ইউজ করে ওইটাতে মনে হয় প্রবলেম। না এই মুহূর্তে ভাই হেডফোনে নাই, হেডফোনে না থাকলে হচ্ছে দূর থেকে খুব সুন্দর সাউন্ড শুনতেছেন না, আবার হেডফোন নিলে আমরা সাউন্ড শুনতেছি না। একবারে ক্লাসটা আগামীকাল নেই। আচ্ছা, এখন মনে হয় আমি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন মনে হয়। ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাদের? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। হ্যাঁ দেখেন, আমি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে আপনাদের প্যাটার্ন নিয়ে। কিছুক্ষণ আগে একজন প্যাটার্ন নিয়ে কথা বলতেছিলেন যে প্যাটার্ন ডিজাইনটা কি আসলে। একটু খেয়াল করেন, প্যাটার্নটা হচ্ছে
একই শেপ বা একই ডিজাইন যদি বারবার ঘুরে ফিরে আসে তাহলে সেটা প্যাটার্ন। দেখেন এই যে সার্কেল গুলা সে বারবার একটার পর একটা মিলিত হয়ে একটা ডিজাইন ক্রিয়েট করতেছে। আমরা এখন দেখবেন যে বাটিক বা বাটিক যে ডিজাইন গুলো হয়, তারপরে আপনারা আড়ং-এ বিভিন্ন ফতুয়া পাবেন যেগুলো প্যাটার্নের উপরে বেস করে নকশা করা হয়। ইভেন আমরা অনেক সময় বিভিন্ন পোস্টার ডিজাইন করতে গেলে বা ফ্ল্যাট ডিজাইন করতে গেলে এই ধরনের টেক্সচার ইউজ করি বা এই ধরনের প্যাটার্ন ইউজ করি ব্যাকগ্রাউন্ডে। ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্যাটার্ন, এগুলোকে বলা হয় প্যাটার্ন। সব থেকে সুন্দর এক্সাম্পল যদি আমি দিই তাহলে হচ্ছে এটা দেখেন, দেখেন ডিজাইন গুলা ঘুরে ফিরে আসছে প্যাটার্ন। যদি আরেকটা খেয়াল করেন এটা দেখেন, সুন্দর প্যাটার্ন। আচ্ছা আপনারা তো অনেকে মনে হয় ডুডল আর্ট, ডুডল তো বুঝেন নাকি? কেউ কেউ আমাকে একটু বলবেন যে ডুডল আর্টটা কি আসলে? না ভাই জানি না। আচ্ছা দেখেন, ডুডল আর্টটা হচ্ছে অনেক অনেক এলিমেন্টস এক জায়গায় করে যে ডিজাইন গুলো করা হয়, এই যে এই ধরনের গুলোকে ডুডল আর্ট বলে। দেখেন আপনারা এই ধরনের ডিজাইন দেখেন না? আপনারা অনেক সময় অ্যাডে দেখবেন, তারপর হচ্ছে বিলবোর্ড অ্যাড গুলোতে এই ধরনের ডিজাইন গুলো ইউজ করা হয়, এগুলোকে বলা হয় ডুডল আর্ট। জি 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 ভাই। এখন তো মোটামুটি বুঝতেছেন যে কোনটা আসলে ডুডল আর্ট। যদি ক্লায়েন্ট আপনাকে বলে ফেললো যে মেক এ ফ্ল্যাট ডিজাইন ইউজিং ডুডল আর্ট, আপনি কি করবেন? হাই হাই ডুডল আর্ট আমি পারি না বা বুঝি না, আপনি ওইটাকে স্কিপ করে চলে যাবেন। কিন্তু আপনার যদি জানা থাকে যে কিভাবে ডুডল আর্ট করা যায়, এই জিনিসটা কিন্তু ওরা পেন্সিল দিয়ে, কালার পেন দিয়ে হাতে এঁকে ড্রয়িং করছে। এখন আপনি হয়তো হাতে এঁকে ড্রয়িং করতে পারেন না, কিন্তু আপনি ফটোশপে ড্রয়িং করতে পারেন। তাহলে ফটোশপে আপনার ডিজিটালি এই ডুডল আর্ট করা পসিবল। আচ্ছা এখন 3:15 বাজে। আপনাদের এতক্ষণ আমি যে এলিমেন্টস গুলো আলোচনা করলাম, আমি কি আরেকটা বার যাবো? মানে একটু শুরু থেকে একটা বার বলে যাই যেহেতু সাউন্ডটা ক্লিয়ার আছে। জি ভাইয়া। জি জি ভাই, এখন শুরু থেকে বললে ভালো হয় আর কি আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। দেখেন জি ভাই, আমি একটু, কারণ আগের গুলো বুঝি নাই। আচ্ছা ওকে ওকে। আপনারা সবকিছু খুব আর্লি গ্রুপে কেন পোস্ট করে দেন? গ্রুপে পোস্ট করার আগে চ্যাট বক্সে বলেন, বা আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে ওইটাতে আগে আমার মনে হয় যে এগুলো করলে ভালো হয়। আচ্ছা দেখেন 10 বেসিক এলিমেন্টস অফ ডিজাইন। ডিজাইন করতে গেলে যে সমস্ত এলিমেন্টস গুলো আমাদের খুবই দরকার, বা যে সমস্ত অনুষঙ্গগুলো না হলে একটা ডিজাইন পরিপূর্ণতা পায় না, সেইগুলোকে বলা হয় এলিমেন্টস অফ ডিজাইন। আমরা তো ডিজাইনই শিখবো। হ্যাঁ, এই পুরো 48টা 49টা ক্লাস ধরে আমরা ডিজাইন করব প্লাস আর্ন করব। তো আমার চিন্তা হচ্ছে যে অ্যাটলিস্ট প্রথম 3-4টা ক্লাসে আমি ইলাস্ট্রেটর প্লাস এই ডিজাইনের যে খুঁটিনাটি এই জিনিসটা আলোচনা করব। 5th থেকে 10th ক্লাসের ভিতরে প্রত্যেকটা স্টুডেন্টের আপওয়ার্কের আইডি প্রোফাইল ওকে করে ফেলবো। দেন আমরা রেগুলার বিট করতে থাকবো, এবং যার যার যেরকম বিট আসবে আমরা ওই ধরনের কাজগুলো রেগুলার করতে থাকবো। তাতে করে কি হবে, আমাদের বিডিং এর কাজগুলোও করা হবে প্লাস ডিজাইনের কাজগুলোও করা হবে। হ্যাঁ, আমাদের ওই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল কিভাবে করতে পারি আর কি? অ্যাপ্রুভ? সেটা, হ্যাঁ সেটা নিয়ে কি একটু আলোচনা করবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেটা নিয়ে আমরা 5th ক্লাসে আলোচনা করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনাদের এবং এটা কি করে অ্যাপ্রুভ হবে তার জন্য কিন্তু আমি আপনাদের শুরুতে এই যে বিহ্যান্স, ড্রিবল এগুলোতে অ্যাকাউন্ট করতে বলছি। এই একটাই উদ্দেশ্য, শুধুমাত্র এই ড্রিবল এবং বিহ্যান্সে ডিজাইন গুলো বেশি বেশি করে দেখা। দেখেন প্রথম হচ্ছে লাইন। তো ডিজাইন করতে গেলে আপনার লাইন ছাড়া কোনো উপায় নাই। আপনি শেপ তৈরি করেন আর লোগো তৈরি করেন আর টেক্সট লেখেন, প্রতিটা টেক্সট একটা লাইন। এই পৃথিবী শুরু হয়েছে বিন্দু থেকে, আমার এই পৃথিবীর সমস্ত ডিজাইনও শুরু হয়েছে বিন্দু থেকে। আপনি একটা গাছ, প্রথমে থাকে একটা বীজ, আপনি যদি বীজকে বিন্দু হিসেবে ধরেন
তাহলে পুরো গাছটা কিন্তু 1000টা লাইনের সমষ্টি। তো লাইন শুরু হয় ডট থেকে, এরপর যখন 1000টা ডট একসাথে মিক্সড হয় তখন সেটা লাইন হয়ে যায়। তো দেখেন লাইনেরও কিছু ভাগ আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ লাইন। দেখেন আমি এটা দেখাইছি আর একবার, তারপর আরেকবার দেখাই। হরিজন্টাল লাইন হচ্ছে সমান্তরাল লাইন। আপনারা যখন ইলাস্ট্রেটরের কোনো পেজ নেন তখন কিন্তু এখানে দেখবেন যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা অপশন দেওয়া আছে। আপনারা যে আর্টবোর্ড যেটা নেন খেয়াল করেন, হ্যাঁ এটা হচ্ছে হরিজন্টাল পেজ, যেটা সমান্তরাল বা আপনার রো বা সারি। আর এটা হচ্ছে ভার্টিক্যাল, যেটাকে আমরা বলি কলাম। ঠিক আছে, এরপর দেখেন জিগজ্যাগ। জিগজ্যাগ লাইন মানে হচ্ছে বাঁকা লাইন। রাস্তা দিয়ে বাসে চলতে গেলে দেখবে অনেক সময় বিলবোর্ড সামনে পড়ে যে সামনে জিগজ্যাগ লাইন আছে, গতি 40-এর উপরে যাবে না। এরকম একটা ব্যাপার। কাপস লাইন মানে হচ্ছে বেঁকা লাইন। এখানে কেউ সায়েন্সে আছেন? জি ভাইয়া। জি ভাইয়া আছি। তাহলে তুমি আপনারা বলতে পারবেন যে একটা ওয়েব লাইন ক্রিয়েট হইতে গেলে দুইটা জিনিসের দরকার পড়ে, কি বলেন তো? তরঙ্গ। ওয়েব লাইন তো তরঙ্গ লাইনই বলি আমরা। আমিও সায়েন্সে ছিলাম, ইন্টারে সায়েন্সে ছিলাম, সায়েন্সে ছিলাম। আপনারা তো খুব তাড়াতাড়ি আছেন বা এখনো ভার্সিটির ভিতরে আছেন, আপনারা ভুলে গেলে তো আমার জন্য খারাপ লাগে। দেখেন নিচের অংশটাকে বলা হয় খাদ, উপরের অংশটাকে বলা হয় চূড়া। অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। জি স্যার। হ্যাঁ, তো এই কার্ভ লাইন হতে গেলেও কিন্তু আপনার এই খাদ এবং চূড়া দুটাই লাগবে। এটা যখন হবে তখন সেটা কার্ভ লাইন বা ওয়েব লাইন। ঠিক আছে, এটা হচ্ছে কার্লি। কার্লি আপনি পেঁচিয়ে 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 কার্লি লাইন। স্পাইরাল। স্পাইরাল তো আপনারা বুঝেন যে সে জিলাপির প্যাচের মতো করে প্যাচ তার বাড়বে, এটা হচ্ছে স্পাইরাল লাইন বলে। বা ঘূর্ণন বা ঘূর্ণি লাইন বলি আমরা এটাকে। থিক অ্যান্ড থিন, এটা নিয়ে বলার তেমন কিছু নাই। থিক অ্যান্ড থিন শেপস, ডিফারেন্ট লাইন গুলো যখন একসাথে হয়, একটা বিন্দু একটা লাইনের শেষ প্রান্ত যখন আরেকটা লাইনের শেষ প্রান্তকে স্পর্শ করে এবং তাতে যদি কোনো ফাঁকা স্পেস না থাকে তখন সেটা শেপস ক্রিয়েট করে। যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, সার্কেল। এটাকে আমরা 1 2 3 4 5, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে পেন্টাগন। হ্যাঁ, এই যে ব্যাপারটা। তারপরে ট্রপিজিয়াম আছে, রম্বস আছে, সামান্তরিক আছে, এগুলো সবগুলো হচ্ছে শেপ। আপনারা খেয়াল করে দেখবেন যে আপওয়ার্কে ম্যাক্সিমাম যে মানুষ যে লোগোগুলো তৈরি করে ওখানে অনেক সময় দেখবেন যে ক্লায়েন্ট বলে দেয় যে দ্য লোগো মাস্ট বি ইন এ শেপ। হতে পারে সেটা ভার্টিক্যাল শেপ, হতে পারে সেটা ত্রিভুজ শেপ, হতে পারে সেটা চতুর্ভুজ শেপ। অ্যাঙ্গেল মানে হচ্ছে আপনি লাইনটাকে কত ডিগ্রি কোণে বা কতটুকু খাড়া রাখতেছেন। সেটা 90 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি হতে পারে। তবে বেশি ইউজ হয় 45 ডিগ্রি, 90 ডিগ্রি অর্ধেকটা যেটা। ক্রস হ্যাচিং হচ্ছে আপনার একটা লাইনকে যদি ক্রস করে, আমরা সোজা কথায় যদি ক্রস দেই বা কেটে দেই যেটাকে বলা হয় এইটাকে। রিপল অর রেডিয়েটিং, এটা হচ্ছে ক্ষুদ্র 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 লাইন মিলে। আপনার ব্যাপারটা এরকম চিন্তা করেন আপনারা, ধরেন একটা বাবলা গাছ, শীতকালে তার সমস্ত পাতা ঝরে গেছে, তাহলে বাবলা গাছের ওই গাছগুলা কিন্তু কেমন একটা খড়খড়া খড়খড়া ফাঁকা 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 লাগে, তার মাঝখান থেকে কিন্তু আবার আকাশ দেখা যায়। এই যে ব্যাপারটা, এইটাকে বলে রিপল অর রেডিয়েটিং। ডটস এন্ড স্কাম্বলিং, এটা হচ্ছে 1000টা ডট যদি একসাথে বিচ্ছিন্নভাবে একসাথে বসে তাহলে সেটা স্কাম্বলিং। আর লাইনগুলো যদি উদ্দেশ্যবিহীন ভাবে জড়ো হয় তাহলে সেটা ডটস এন্ড স্কাম্বলিং এর ভিতরে পড়ে। তো আপনারা যদি একটু বলতেন যে এইখানে এই এতটুকুর ভিতরে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে যে ভাই আমি ওই জিনিসটা বুঝি নাই। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। আমি কি খুব ফাস্ট বলতেছি? না ঠিক আছে। না না ঠিক আছে। ওকে, ধন্যবাদ। তারপরে খেয়াল করেন লাইনের পরে আছে হচ্ছে আপনার কালার। কালারটা আমি পার্টিকুলারলি আরেকটা ক্লাস ব্যয় করব কালারের পিছনে, কারণ কালার অনেক বৃহত্তর জিনিস। কালার ছাড়া কোনো ডিজাইনই পরিপূর্ণতা পায় না। শুধু এতটুকু বলি, কালারের অনেকগুলো ভাগ আছে, যে হিউ, টিন, শেড, এত কিছু আপনাদের জানার দরকার নাই। শুধু প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার আর কমপ্লিমেন্টারি কালার, এই তিনটা জিনিস আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝাবো।
কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট বলে দেয় যে ইউজ দ্য প্রাইমারি কালার, ইউজ দ্য সেকেন্ডারি কালার, ইউজ দ্য কমপ্লিমেন্টারি কালার। ক্লায়েন্ট কিন্তু খুব একটা টিন হিউ এই সমস্ত যায় না। তারপর আমি জিনিসগুলো হালকা হালকা আলোচনা করবো। আর শেড মানে তো আপনারা জানেনই, মানে ছায়া, একটা কালার কতটুকু হালকা হয়ে যেতে পারে বা কতটুকু গাঢ় হইতে পারে সেটা হচ্ছে শেড। তো এতটুকু বলি, প্রাইমারি কালার হচ্ছে দুনিয়ার সমস্ত কালার 3টা কালার থেকে তৈরি: ইয়েলো, রেড, ব্লু। এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে হোয়াইট কি নাই? হ্যাঁ, হোয়াইট হচ্ছে সমস্ত কালারের সমষ্টি। হোয়াইট হচ্ছে সমস্ত কালারকে একসাথে বিচ্ছুরণ করে, এই জন্য সে হোয়াইট। আর ব্ল্যাক হচ্ছে সে সমস্ত কালারকে শুষে নেয়, সে সমস্ত কালারকে গ্রহণ করে নেয়, এই জন্য সমস্ত কালার একসাথে একটা ব্ল্যাককে আপনি ব্ল্যাক কালারকে কাইন্ড অফ ব্ল্যাক হোলও বলতে পারেন। যে সে সমস্ত কালারকে তার নিজের দিকে টেনে নেয়, এই জন্য সে ব্ল্যাক কালার দেখায়। আর হোয়াইট কালার কি করে? সে সমস্ত কালারকে বাইরে বের করে দেয়, রিফ্লেক্ট হয়ে বাইরে চলে আসে, এই জন্য সেটা হোয়াইট। তো এই প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, কমপ্লিমেন্টারি কালার, 3টে জিনিস নিয়ে আমি খুব ভালোভাবে আলোচনা করব। প্রথম 3টা ক্লাস তো অ্যাকচুয়ালি আমি কিছু থিওরিক্যাল ক্লাস নিব তার ভিতরে। আচ্ছা, কালারের পর আমরা চলে যাই শেপে। শেপ ওরকমই, শেপ হচ্ছে আপনার ওই যে লাইনগুলো যখন একসাথে যুক্ত হয়, একটা লাইন যদি একটা লাইনের এক প্রান্ত যদি একটা লাইনের প্রান্তকে ইউজ করে যদি কোনো ফাঁকা স্পেস না রাখে, তাহলে সেটা শেপ ক্রিয়েট করে। সেটা জিওমেট্রিক হতে পারে, অর্গানিক হতে পারে। জিওমেট্রিক মানে হচ্ছে জ্যামিতিগত ভাবে যে সমস্ত শেপ তৈরি করা হয়, যেমন ত্রিভুজ, ত্রিভুজে কিন্তু 3টা কোণই হচ্ছে 45 ডিগ্রি। এই যে সূত্র মেনে যে শেপ গুলো তৈরি হয়, এগুলো জিওমেট্রিক্যাল শেপ, এগুলো প্রত্যেকটা জিওমেট্রিক্যাল শেপ। এখন আপনি যদি ইচ্ছা মতো একটা জিমনেশিয়ামে দাগ টেনে কোনো একটা শেপ তৈরি করেন, ওইটাও শেপ, ওইটাও শেপ, কিন্তু এটা জিওমেট্রিক্যাল শেপ, এটা অর্গানিক শেপ, আপনি নিজে তৈরি করেছেন। দেখেন এটা কিন্তু রম্বস। আচ্ছা, স্পেস, স্পেসে আমি আপনাদের কিছু ডিজাইন দেখাইছিলাম, আমি কি আবার দেখাবো যে স্পেসটা কেন ইম্পর্টেন্ট? জি জি ভালো হবে ভাইয়া, দেখো। আচ্ছা, এইটাই দেখেন, ভিয়ান্সের এটা হচ্ছে জেভিয়ার স্কুল ট্রায়াস, তার একটা ডিজাইন দেখেন যে অ্যাকচুয়ালি ডিজাইনে কি করে ফাঁকা স্পেস রাখা হয়। আমরা যারা ডিজাইন করি তারা বলি নেগেটিভ স্পেস বা ব্ল্যাঙ্ক স্পেস বা হোয়াইট স্পেস। হ্যাঁ, তো খেয়াল করেন তার ডিজাইনের ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা, শুধুমাত্র যতটুকু দরকার তিনি ততটুকু ডিজাইন করছেন। এই যে ব্যাপারটা, মানে ফাঁকা অংশ বেশি রেখে আমার ডিজাইন করা জায়গাটাকে ফুটায় তোলার যে ব্যাপারটা, এইটাকে বলা হয় স্পেস ক্রিয়েটিং। একটা ডিজাইন তখনই সুন্দর হয় যখন আপনি ফাঁকা স্পেসটাকে ব্যালেন্স করতে পারেন। আমি কিছু এখানে কিছু ডিজাইন লিখতেই পারি। ধরেন আমি লিখলাম পোস্টার ডিজাইন, লিখে সার্চ দিলে মনে হয় জিনিসটা বেশি ভালো হবে। এটা সম্ভবত কোনো ট্রাভেল কোম্পানির পোস্টার। খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম স্পেস ফাঁকা। এখানে আইফেলটাও দেওয়া আছে, তাও ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। তিনি ইচ্ছা করলে এখানে কিছু টেক্সট ইউজ করতে পারতেন, কিছু শেপ ইউজ করতে পারতেন, করেন নাই। এই ফাঁকা স্পেসের কারণে একটা ডিজাইনের নান্দনিকতা ফুটে ওঠে। ফাঁকা স্পেসের কারণে সবাই খেয়াল রাখবেন, একটা ডিজাইনের নান্দনিকতা ফুটে ওঠে বা সৌন্দর্য জিনিসটা ফুটে ওঠে। আপনি ডিজাইন একটা কথা আছে, সবাই খেয়াল করবেন, আমার এখানে যারা আছেন তারা প্রত্যেকে আমরা সবসময় চেষ্টা করবো সিম্পল ডিজাইন করার। ডিজাইন একটা কথা আছে, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। আপনি যত সিম্পল কাজ করবেন সেটা তত বেশি সুন্দর হয়ে ধরা দেবে। তারপরেও তো ক্লায়েন্টের একটা চাওয়া থাকে, ক্লায়েন্টের চাওয়া তো অবশ্যই ফুলফিল করবেন, কিন্তু ক্লায়েন্টের মনোভাব বুঝে আপনি চেষ্টা করবেন ফাঁকা স্পেস বেশি রেখে ডিজাইন করার। আপনি এই ডিজাইনটা দেখেন, সম্ভবত এটা কোনো মুভির পোস্টার। দেখেন ফাঁকা স্পেসটা দেখেন,
ফাঁকা স্পেস, ফাঁকা স্পেস। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ভালোভাবে? জি স্যার শুনতে পাচ্ছি ভাইয়া। জি ভাইয়া। ধন্যবাদ। আচ্ছা, মোটামুটি আপনারা তাহলে বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি ফাঁকা স্পেস কেন দরকার পড়ে। হ্যাঁ, জি জি ওকে। আমি একটা হিজি ডিজাইন দেখাই, যে ডিজাইনেও ফাঁকা স্পেস আছে। দেখেন, ইনফোগ্রাফিক যে ডিজাইন গুলো করা হয় বা ইনফো স্টাইলের ডিজাইন, মানে যে ডিজাইন গুলোর ভিতরে প্রচুর পরিমাণে ইনফরমেশন দিতে হয়, তথ্য দিতে হয় প্রচুর। এখন তো প্রচুর ই কমার্স সাইট, তো ই কমার্স সাইটে ওদের প্রোডাক্ট শো করতে হয়, টাইপোগ্রাফি শো করতে হয়, কত পার্সেন্ট অফ যাচ্ছে সেটা শো করতে হয়, আবার কিছু ডিজাইন ঢুকাইতে হয়। তারপরেও দেখেন দেয়ার ইজ এ লট অফ ব্ল্যাঙ্ক স্পেস। খেয়াল করছেন? লট অফ ব্ল্যাঙ্ক স্পেস। এই ফাঁকা স্পেসটা রাখার আপনারাও চেষ্টা করবেন। আমি লাস্ট একটা ডিজাইন দেখে আপনাদেরকে শেষ করব। এই ডিজাইনটা খেয়াল করেন, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখেন এই শেপটা, আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া, সম্ভবত এটা কোনো মুভির পোস্টার, যতটুকু আমি ধারণা করছি কোনো মুভির পোস্টার। আবার এই ডিজাইনটা খেয়াল করেন, কোথাও ফাঁকা স্পেস নাই, শুধু এতটুকু ফাঁকা স্পেস। তিনি কিন্তু পারতেন এই ফাঁকাটুকু ভরায় ফেলতে। এই ফাঁকাটুকুর জন্য, এই ব্ল্যাঙ্ক স্পেসের জন্য কিন্তু এই পুরো ডিজাইনটা আপনার চোখের সামনে ভেসে উঠতেছে। খেয়াল করছেন? কারণ হচ্ছে এই জায়গাটাকে ফুটায় তোলার জন্যই এই যে ব্যাক টু দা ফিউচার এবং এই যে 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 ক্যারেক্টার গুলো আছে, এইটাকে ফুটায় তোলার জন্যই কিন্তু ফাঁকা স্পেসটা দরকার পড়ছে। আবার এই শেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা সম্ভবত কোনো সাইকোলজিক্যাল মুভির পোস্টার। হ্যাঁ, তো দেখেন এই টোটাল ফাঁকা স্পেসটা কি করছে, এই সার্কেলটাকে ফোকাস করছে। ধরেন আরো সুন্দরভাবে কিভাবে এক্সাম্পল দেওয়া যায়, ধরেন বিশাল একটা মাঠ, পুরো মাঠে কোথাও কিছু নাই, সমস্তটাই সবুজ, কোথাও কিচ্ছু নাই, শুধুমাত্র একটা জায়গায় একটা গরু দাঁড়ায় দাঁড়ায় ঘাস খাচ্ছে। আপনার কিন্তু পুরো মাঠের ভিতরে কোথাও চোখ না গেলেও ওই গরুর দিকে চোখ যাবেই। এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেসের মজাটা। ক্লিয়ার? জি ভাইয়া। টেক্সচার মনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। টেক্সচার মানে হচ্ছে স্কিন, কাইন্ড অফ স্কিন। আপনার স্কিনে যে কালার থাকে, স্কিনে যে খসখসা ব্যাপারটা থাকে, স্কিনে যে ডিজাইন থাকে। আমাদের মানুষের চামড়ারও কিন্তু একটা টেক্সচার আছে, দেখবেন লোম খুব বোঝা যায়, দাগ থাকে। গাছের চামড়াটা নির্দিষ্ট টেক্সচার আছে। আবার ওয়ালে কালার করলে এক ধরনের টেক্সচার ক্রিয়েট হয়। ধরেন মাটির এক ধরনের সারফেসে এক ধরনের টেক্সচার কালার থাকে। ধরেন পিচ ঢালা রোডের একরকম টেক্সচার, কালো ব্ল্যাক। আবার ওটা যদি ইটের রাস্তা হয় তাহলে এক ধরনের টেক্সচার ক্রিয়েট হয়। তো টেক্সচার কি, আমি আপনাদেরকে কিছু টেক্সচার দেখাই। দেখেন সারফেস বা ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা ইউজ করি সেটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ টেক্সচার। তারপরে যদি আমরা যদি এটাকে চিন্তা করি, এগুলো খুব কমন টেক্সচার। আপনারা বইয়ের দোকানে গেলে বইয়ের কভার পেজ গুলোতে বা আর্ট পেপারের কভার পেজ গুলো কিনতে গেলে এই ধরনের প্রচুর পেজ পাবেন, বা গিফট আইটেম প্যাক করতে গেলেও এই ধরনের টেক্সচার আপনারা পাবেন। ধরেন এটার টেক্সচার এখন বলতে পারেন যে ভাই টেক্সচার আমি কি কাজে ইউজ করবো? টেক্সচার প্রচুর কাজে ইউজ করা যায়। কিরকম? ধরেন আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করছেন, ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ড আপনি টোটাল একটা টেক্সচারে দিয়ে দিলেন, অথবা ভিজিটিং কার্ডের ফ্রন্ট পেজটা আপনি একটা টেক্সচারে দিয়ে দিতে পারেন। নোটবুকে ভাইয়া টেক্সচার আছে না? নোটবুকে হ্যাঁ,
নোটবুকও টেক্সচার ইউজ করতে পারেন আপনি। আচ্ছা ঠিক আছে, আরো ভালোভাবে দেখাই, আরো সুন্দর সার্চ দিই। ডিজাইন উইথ টেক্সচার। স্যার টেক্সচার আর ব্যাকগ্রাউন্ড কি সেম? না, ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে টেক্সচার থাকতে পারে, টেক্সচার এবং ব্যাকগ্রাউন্ড সেম না। ব্যাকগ্রাউন্ড আপনার একটা সলিড কালার হতে পারে, অথবা ব্যাকগ্রাউন্ড আপনার ফাঁকাও থাকতে পারে। আপনি যখন ব্যাকগ্রাউন্ডে টেক্সচার ইউজ করবেন তখন সেটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড হবে। ধন্যবাদ স্যার। দেখেন ডিজাইন উইথ টেক্সচার, কোনটা দেখাবো আপনাকে? তবে ম্যাক্সিমাম আপনি ইন্টেরিয়র ডিজাইন গুলো পাবেন। এটা দেখেন, খেয়াল করছেন? এটা কিন্তু ফটোশপ একটা কম্পোজিশন। এটা দেখেন, এটা আপনার ভালো এক্সাম্পল। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা টেক্সচার। আপনি এই ধরনের টেক্সচার গুলা ইলাস্ট্রেটরও তৈরি করতে পারবেন, ফটোশপেও তৈরি করতে পারবেন। এটা আপনার যেখানে যেটা লাগবে আর কি। যেমন এটা এটা আপনার ফটোশপে ব্রাশ টুল দিয়ে খুবই ইজি কাজ, চুপ 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 মেরে দিছে, টেক্সচার হয়ে গেছে। এটা দেখেন, এটা ড্রয়িং স্পেস, তার ওয়ালে এই টেক্সচারটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে গাছের মাধ্যমে। আপনার ইদানিং ঢাকা শহরে অনেক বিল্ডিং দেখবেন, যে বিল্ডিং এর ওয়াল গুলো পুরোটাই হচ্ছে গাছ লাগানো থাকে। তো এই ছোট ছোট গাছগুলা কি করে, ওয়ালে একটা টেক্সচার ক্রিয়েট করে। বা এই যে ধরেন এই জামাটা, যে কাপড়টা, সেটার টেক্সচার হচ্ছে এই ধরনের একটু অ্যাশ কালার টাইপের। ওকে, আচ্ছা আমি তারপরে টেক্সচার যাওয়ার পরে আমি টাইপোগ্রাফিতে যেতে পারি। টাইপোগ্রাফি খুবই ইম্পর্টেন্ট। টেক্সট আপনি সাপোজ কোনো ফন্ট ইউজ করে কোনো লেখা লিখলেন, তো সেই লেখার পরে ওই লেখাটাকে আপনি যদি কালার করেন, সেটাকে যদি আপনি ব্রেক করা মানে হচ্ছে সাপোজ আপনি লিখলেন টাইপো, তো টিটা অনেক বড়, ওয়াইটা অনেক ছোট, আবার পিটা অনেক বড়, আবার ওটা অনেক ছোট। এই যে ওয়ার্ড গুলাকে ব্রেক করা, কালার করা, তারপর আবার ওয়ার্ড গুলাকে কোনো শেপের ভিতরে নেওয়া, এই টোটাল জিনিসটাকে বলা হয় টাইপোগ্রাফি। তো একটা ডিজাইনে কিন্তু আপনি যে ডিজাইনে করেন না কেন, আপনাকে টাইপোগ্রাফি মাস্ট বি ইউজ করতে হবে। টাইপোগ্রাফি মানে টেক্সট ইউজ করা। ওকে, এই ডিজাইনটা খেয়াল করেন, এটা একটা ভিনটেজ ডিজাইন, অনেক আগের ডিজাইন। এই ডিজাইন গুলো তখন হাতে হাতে এঁকে তৈরি করা হতো আর কি। ইভেন বাংলাদেশেও 50s 60s এই সময় আপনার হাতে হাতে এঁকে ডিজাইন করা হতো, হাতে এঁকে পোস্টার করা হতো, হাতে এঁকে মুভির পোস্টারও করা হতো। ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরেরও হচ্ছে সে কপিরাইট করছে, সেটাও হাতে লেখা ডিজাইন। ওকে, আচ্ছা আমরা তারপরে যেতে পারি স্কেল বা সাইজ। স্কেল বা সাইজ হচ্ছে আপনি একটা ডিজাইনের সাপোজ একটা পোস্টার ডিজাইনের কোনো শেপ ইউজ করলেন, অনেকগুলো শেপ ইউজ করলেন। তো একটা ক্যারেক্টার ইউজ করলেন, ক্যারেক্টারের সামনে একটা বন্দুক ইউজ করলেন। এখন ক্যারেক্টার থেকে কি করলেন, বন্দুকটাকে বেশি বড় করে দেখালেন। এই যে স্কেলিং ব্যাপারটা, হ্যাঁ, যা আমার কোন অবজেক্টটাকে বড় করে দেখানো দরকার আর কোন সাবজেক্টটাকে ছোট করে দেখানো দরকার, এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় স্কেলিং বা সাইজিং। আপনারা এটাকে প্রপোর্শনও বলতে পারেন বা ভারসাম্যও বলতে পারেন, যে একটা বস্তু থেকে একটা বস্তু কতটুকু বড় হবে। সাপোজ একটা বট গাছের নিচে একটা মানুষ দাঁড়ায় আছে, তাহলে একটা মানুষ থেকে অবশ্যই বট গাছটা বড় হবে। এখন আপনি যদি মানুষের মাথা বট গাছ ছুঁই ছুঁই করে দেন, সেটা কিন্তু প্রপোর্শনে বা সাইজে মিলবে না, তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা আমি একটু আবার জিজ্ঞেস করি, হ্যাঁ, আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আমিও আপনাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি, আমার ভালো লাগতেছে। আচ্ছা, তারপরে ডমিনেন্স এন্ড ইমফ্যাসিস। ডমিনেন্স এন্ড ইমফ্যাসিসটা হচ্ছে আপনারা যে কালার ইউজ করেন, সেই কালারের কন্ট্রাস্ট। আপনারা ইলাস্ট্রেটর বা ফটোশপে যখন কালার ইউজ করবেন, তখন দেখবেন যে ওইখানে
হিউ থাকে, স্যাচুরেশন থাকে, কন্ট্রাস্ট থাকে, অপাসিটি কমানো বাড়ানোর ব্যাপার থাকে, একটা অবজেক্টকে ব্লার করে দেন আর একটা অবজেক্টকে ফোকাস করে। এই যে টোটাল যে ব্যাপারটা, এটাকে বলা হয় ডমিনেন্স বা ইমফ্যাসিস, গুরুত্ব এবং প্রভাব কাইন্ড অফ আর কি। আমি ছোট একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝবেন। সেটা হচ্ছে আপনারা অনেকে ডিএসএলআর ছবি তোলেন, ডিএসএলআর যখন কোনো পোর্ট্রেট ছবি তোলেন তখন দেখবেন যে সাবজেক্টটা ফোকাসে রেখে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেন। এটাও কিন্তু এক ধরনের ডমিনেন্স এন্ড ইমফ্যাসিস। এই টোটাল জিনিসটাই অ্যাকচুয়ালি এই জিনিসটার ভিতরে। তো আপনারা অনেক সময় শ্যাডো ইউজ করেন, আউটলাইন ইউজ করেন, তারপরে হচ্ছে আপনারা ডাবল কপি ইউজ করেন। এগুলো প্রত্যেকটা এগুলোর ভিতরে। ঠিক আছে? জি ভাইয়া। ধন্যবাদ। ব্যালেন্স, ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া মানে এমফাসিস যে এটা কি মানে কিভাবে বুঝবো, মানে যদি যদি আলাদা আলাদা করে কোনো জিনিস আর কি বুঝতে যাই? এটা অ্যাকচুয়ালি আলাদা আলাদা ঠিক তা না, ডমিনেন্স আর ইমফ্যাসিস কাইন্ড অফ একই অর্থই বহন করে। আর সাপোজ গুরুত্ব এবং প্রভাব দুইটা দুই ওয়ার্ড না, কিন্তু তারপরেও দেখবেন যে মিনিং কিন্তু সিমিলার। জি জি। হ্যাঁ, এটা একই রকম। আচ্ছা। হ্যাঁ, এবং টোটাল জিনিসটাই কাজ করে অবজেক্টের উপর। আপনারা এই ডিজাইনটাই খেয়াল করেন, সমস্ত ফুলের 4-5টা ব্লার, ফুলের এই জায়গাটুকু তারা ফোকাস করে, এই জায়গাটুকু কিন্তু ব্লার না। খেয়াল করছেন? হ্যাঁ। ব্যালেন্স, ব্যালেন্সও যা, স্কেলিংও তাই বলা যায়। কিন্তু ব্যালেন্স মানে ব্যালেন্স একটু বিশদ কিরকম যে আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে ডিজাইন প্রিন্সিপাল ব্যালেন্স দেখাই ফেলি। হাতে 3 মিনিট সময় আছে, 3 মিনিট আমি এটা দেখাই ফেলতে পারবো যদি নেটটা আসে ঘুরে ঘুরে তাহলে। আচ্ছা দেখেন, ব্যালেন্স হচ্ছে কাইন্ড অফ এ প্রপোর্শন, সাইজ, এই প্রত্যেক এই সাইজ, এতক্ষণ উপরে যে 8টা জিনিস পড়াইছি, এই 8টা জিনিস একসাথে মিলেমিশে একটা ব্যালেন্স তৈরি করে। খেয়াল করবেন, এই 8টা জিনিস মিলেমিশে একটা ব্যালেন্স তৈরি করে। মানে এই টোটাল জিনিসটাকে আপনি কি করে একটা ডিজাইনের ভিতরে ইউজ করতেছেন, এটা মিলেই হচ্ছে ব্যালেন্স। ওকে, হ্যালো, ওকে। হ্যাঁ জি স্যার। হারমোনি জিনিসটা কি? হারমোনি হচ্ছে ওই যে ছন্দ ক্রিয়েট করে। আমি দেখেন এখানে অনেকগুলা সিম্বল, কালার সবকিছু মিলে একটা নান্দনিকতা, সৌন্দর্য তৈরি করেছে। এই সবকিছু মিলে একটা হারমোনি ক্রিয়েট করা। সাপোজ একটা ফুল বাগান, হ্যাঁ, একটা ফুল বাগানে 1000 রকমের ফুল ফুটে আছে, আপনার ভালো লাগছে। তার মানে কি একটা ছন্দ বা একটা রিদম ক্রিয়েট করে বা হারমোনি। আপনারা যারা মিউজিক শুনেন বা গান শুনেন, অনেকে হয়তো একটা গান ভালো না মন্দ এটা বলতে যায়, অনেকে বলে ফেলে যে গানটা ছন্দ আছে, কিন্তু গানটায় হারমোনি আছে বা রিদম আছে। এই রিদম এবং হারমোনি একই জিনিস। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তো 40 মিনিট শেষ। আমি এই 40 মিনিটটা আজকে আপনাদের গ্রুপে আপলোড দিব। আর এটা শেষ হইতে 1 মিনিট 18 সেকেন্ড, 1 মিনিট 16, 1 মিনিট 15-14 সেকেন্ড বাকি আছে। হ্যাঁ, তো এটার পরে আমি আপনাদেরকে কি 10 মিনিট ব্রেক দিতে পারি? আচ্ছা ভাইয়া, আপনারা কি একটু ব্রেক 10 মিনিটের? জি 10 মিনিট ব্রেক দিতে পারেন। কয়টার সময় আমরা ঢুকবো তাহলে আবার? না আপনারা 3:50। না আপনারা ইনই থাকবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা এটার ভিতরেই থাকবেন, আমিও এটার ভিতরেই থাকবো, কিন্তু আমার স্ক্রিনে লেখা থাকবে 10 মিনিট ব্রেক। কারণ আমার কারিকুলামে বলা আছে একটানা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস করার পরে আপনাদেরকে 10 মিনিট ব্রেক দিতে বলবে। কারণ সবাইকে তো একটু মস্তিষ্ক একটু ফ্রি হওয়া দরকার পড়ে, তাই না? আচ্ছা ঠিক হয়তো আছে। এই 10 মিনিট ব্রেকে আপনি এক কাপ চা খেতে পারেন। আচ্ছা কিন্তু আপনি কিন্তু অবশ্যই এই জুমের ভিতরে থাকবেন। আচ্ছা ঠিক আছে। আর একটা রিকোয়েস্ট সবার কাছে, সেটা হচ্ছে যে প্রবলেম গুলো আমরা এই ক্লাসের ভিতরেই সমাধান করব। কোনো প্রবলেম সমাধান করার আগেই যদি আপনি প্রবলেম হচ্ছে বলে যদি গ্রুপে পোস্ট করে দেন, সেটা কিন্তু প্রবলেম আরো বেশি ক্রিয়েট করে, তাই না? ঠিক আছে ভাই। হ্যাঁ, আপনারাও আমাকে সহযোগিতা করবেন, আমিও আপনাদেরকে আমার 100% দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা সরি স্যার। ওকে, আপনারা একটু জুমে ঢুকেন, আমি এখানে লিখে দিচ্ছি যে